হ্যাঁ, তোমরা আসছো ক্লাসে? কি খবর তোমাদের? রোকসানা, মাহমুদুল হাসান, আরিফ। আচ্ছা, আমরা শুরু করি আজকের ক্লাসে। আজকে আমাদের হচ্ছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, আইবিডি। এটা আমাদের পড়ার কথা। তো এটা দেখো, গত ক্লাসে আমরা হচ্ছে, আচ্ছা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শেষ করি তারপরে। আচ্ছা দেখো, তোমরা মনোযোগ দিয়ে, আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে আইবিএস। সেটা ছিল হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। তো গত ক্লাসে তোমাদের একজন আমাকে জিজ্ঞেস করছিল যে আইবিএস এবং আইবিডি কিভাবে আলাদা করা যায়। তো আমরা আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ নিজেরাই বুঝে ফেলতে পারবো যে আসলে আইবিএস কি আর আইবিডি কি। তো আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। দেখো, নামের মধ্যেই বলে দেওয়া আছে আসলে ডিজিজটা কি। তাহলে এই ডিজিজটাতে একটা ইনফ্লামেশন হয়। তো সেই ইনফ্লামেশনের ফলশ্রুতিতে আমাদের ইন্টেস্টাইনে একটা ডিজিজ হয়, সেটাকে আমরা আসলে বলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে বেসিক ব্যাপার হচ্ছে এখানে ইনফ্লামেশন হবে, বাওয়েলে হবে। এটা হচ্ছে মোটামুটি বেসিক কথা। তবে আমরা যখন পড়বো তখন দেখবো যে বাওয়েলের বাইরেও আসলে এর ইনফ্লামেশনের প্রভাবটা বাওয়েলের বাইরেও পড়ে। তো ওগুলোকে আমরা তখন বলি এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচার। তুমি ক্লিনিক্যাল ফিচার হিসেবেও আনতে পারো, কোনো কোনো বইতে এটা কমপ্লিকেশন হিসেবেও বলা আছে। তাহলে এই ইনফ্ল্যামেটরি বাউল ডিসঅর্ডারটা আসলে কোন বয়সে হয়? এটা সাধারণত দেখা যায় সেকেন্ড থার্ড ডিকেড, তার মানে তোমার 10 বছর বয়স থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত এই সময়টাতে হয়। কখনো কখনো একটু পরেও হয়, 7th ডিকেডে গিয়ে বা 6th ডিকেডে গিয়ে আরেকটা পিক আসে, মানে ধরো 50 থেকে 70 বছর বয়স, এই সময়টাতেও দেখা যায় অনসেট হয়। তাহলে বাইমোডাল ডিস্ট্রিবিউশন বলতে পারো, যে একটা ছোটোবেলার দিকে হয় ইয়াং এজে, আর একটা একটু বয়স্ক অবস্থায় হয়। তো এটাতে আসলে কি হয়, নর্মালি ধরো আমাদের গাটে তো অর্গানিজম আছেই, আমরা জানি গাটে আমাদের বিভিন্ন অর্গানিজম আছে, অথবা আমরা যে খাবার খাচ্ছি তার মাধ্যমে আমাদের গাটে অনেক অর্গানিজম ঢুকে যাচ্ছে। দ্যাট মে বি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, এনিথিং। তো অর্গানিজমগুলো আমাদের যখন গাটে চলে যায় বা গাটে থাকে, তখন গাটের এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াম লাইনিং মেমব্রেন যেটা, সেটা যদি কোনো কারণে লিকি হয়, ইনজুরি থাকে বা ছোটো আলসারেশন থাকে, তাহলে এই অর্গানিজমগুলো তোমার সেই লিকি সেল দিয়ে আমাদের এক ধরনের সেল আছে, তোমরা দেখবা ডেভিডসনে খুললেই দেখবে একটা ছবি সুন্দর করে দেয়া আছে, এম সেল লেখা। তো এই সেলগুলোর মধ্য দিয়ে এই অর্গানিজমগুলো আমাদের সাব মিউকোসাতে চলে যেতে পারে, ল্যামিনা প্রক্রিয়াতে। তো ল্যামিনা প্রক্রিয়াতে যদি চলে যায়, তখন ল্যামিনা প্রক্রিয়াতে এটা তো অ্যান্টিজেন আমাদের শরীরের জন্য। তো যখন শরীরের মধ্যে চলে যাচ্ছে ল্যামিনা প্রক্রিয়ার মধ্যে, তখন আমাদের ম্যাক্রোফেজগুলো এই সেলগুলোকে ধরে ফেলছে, তাদেরকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এই অর্গানিজমগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাদেরকে অ্যান্টিজেন হিসেবে সেলের সারফেসে প্রেজেন্ট করতেছে। তো প্রেজেন্ট করার পরে যেটা হচ্ছে, এটা সেল মেডিয়েটেড ইমিউনিটি তখন শুরু হয়ে যায়। টি সেলগুলো চলে আসে, টি হেল্পার 1, টি হেল্পার 2, এরা এসে তখন আসলে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে। এটা কিন্তু হরহামেশাই আমাদের শরীরে হচ্ছে, সবসময়ই হয়, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার। তো এটাতে যেটা হয়, আমাদের কিন্তু ডিজিজ হয় না, নর্মাল ফিজিওলজিতে ডিজিজ হয় না, অর্গানিজমটা মারা যাচ্ছে, আমরা হেলদি থাকছি, এটাই আসলে উদ্দেশ্য। কিন্তু কখনো যদি এই ইমিউন রেগুলেশনটা অ্যাবনর্মাল ওয়েতে হয়, বা ঠিক নর্মাল রেগুলেটেড ওয়েতে না হয়ে ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্স হয়, তাহলে একটা ডিসঅর্গানাইজড ইনফ্লামেটরি রেসপন্স হয়। এবং সেই ইনফ্লামেটরি রেসপন্সের দরুন আসলে যে ডিজিজটা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আইবিডি। তাহলে দেখো, সবার হচ্ছে না কেন? তো সবার হচ্ছে না, কারো কারো হচ্ছে না কেন? তো এটা বলা হয় যে যদি কোনো জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল, তাদের যদি কোনো একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তাকে ট্রিগার করে, যেমন আমরা অর্গানিজমের কথা বললাম, তাহলে প্রথমত পার্সনটাকে জেনেটিক্যালি সাসেপ্টেবল থাকতে হচ্ছে,
সেই পার্সনটা যদি তোমার এরকম এনভায়রনমেন্টাল টক্সিনস, এনভায়রনমেন্টাল অর্গানিজমসের এক্সপোজারে আসে, তখন তাদের একটা ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্স হতে পারে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কজ অফ অর মেকানিজম অফ ডেভেলপমেন্ট অফ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তো কিছু জেনেটিক ফ্যাক্টর অবশ্যই রেসপন্সিবল। এখানেও ঠিক দেখা যায় যে তোমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের আইবিডি হওয়ার চান্স বেশি থাকে। তারপরে যারা টুইন তাদের একজনের হলে আরেকজনের হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু অনেকগুলো ফ্যাক্টর দেখা যায় যে হ্যাঁ, জেনেটিক সাসেপ্টেবিলিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা ব্যাপার ইদানিং চলে আসছে, সেটা হলো তোমরা জানো যে আইবিডি আসলে একটু যারা ডেভেলপড কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, এসব দেশে কিন্তু আইবিডি একটু বেশি হয় রিলেটিভলি। আমাদের একটু মানে ডেভেলপিং কান্ট্রি থেকে ওদের দেশে বেশি হয়। এটার পিছনে হচ্ছে সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছে, ওরা একটা হাইপোথেসিস দাঁড় করে, সেটা হচ্ছে এটাকে বলে হাইজিন হাইপোথেসিস। এটার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। সেটা হলো যে ধারণা করা হয় যে যারা ছোটোবেলায় গ্রোয়িং এজে অনেক বেশি অর্গানিজমের কন্ট্যাক্টে এক্সপোজারে আসে, যেমন ধরো ডেভেলপিং কান্ট্রিতে, তো ওদের আসলে ইমিউন সিস্টেমটা ওয়েল ডেভেলপড হয়। অনেক অর্গানিজমের তারা এক্সপোজ হয় ছোটোবেলা থেকেই, কাজে তাদের ইমিউন সিস্টেমটা বেশ ভালো রকম ডেভেলপড। তো এদের দেখা যায় আসলে আইবিডি ডেভেলপ করার চান্স রিলেটিভলি কম। কিন্তু যারা ডেভেলপড কান্ট্রি, তো ওদের অ্যান্টিজেনিক স্টিমুলাস হয়তো ছোটোবেলা থেকে কম থাকে, এজন্য ইমিউনিটি ওভাবে ডেভেলপ করে না। এই জন্য দেখা যায় ইমিউন মেডিয়েটেড ডিজিজ, নট অনলি আইবিডি, আদার ইমিউন মেডিয়েটেড ডিজিজগুলো একটু ডেভেলপড ওয়েস্টার্নাইজড কান্ট্রিতে তো বেশি হয়। আমাদের দেশেও এখন বা যেসব দেশ এখন একটু ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে, তাদের দেশে ইদানিং আইবিডির প্রিভ্যালেন্স বেড়ে যাচ্ছে। কাজে এই যে হাইপোথিসিস, এটাকে আসলে বলে হাইজিন হাইপোথিসিস। তার মানে হাইজেনিক ওয়েতে থাকলে তাদের ডিজিজ বেশি হচ্ছে, একটু উল্টা হয়ে গেল ব্যাপারটা, তাই না? তো যাই হোক, এভাবে হচ্ছে ইনফ্লামেশন হয়। এখন ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলতে আসলে আমরা সাধারণত দুটো ডিজিজকেই বুঝি। একটা তোমরা জানো, একটাকে বলা হয় আলসারেটিভ কোলাইটিস, আর একটাকে বলা হয় ক্রনস ডিজিজ। তো আরেকটা সাবটাইপ বলা হয়, এগুলো হচ্ছে যে কখনো কখনো হয় কি আলাদা করা ডিফিকাল্ট হয়ে যায় যে এটাকে আসলে আলসারেটিভ কোলাইটিস নাকি ক্রনস। তখন সেটাকে অনেক সময় ইনডিটারমিনেট কোলাইটিস হিসেবে বলা হয়ে থাকে। এটা আসলে লেস ইউজ টার্ম, আমাদের না জানলেও আসলে খুব বেশি সমস্যা নেই। তাহলে আলসারেটিভ কোলাইটিস আমরা জিজ্ঞেস করলে দু ধরনের, আসলে আইবিডি দুই ধরনের, একটা আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। এই যে দুইটা ডিজিজ একটু আলাদা, মানে তার প্যাথোফিজিওলজিটাও একটু আলাদা, তার ইনভলভমেন্টটাও আলাদা, তার হচ্ছে ক্লিনিক্যাল ফিচারও আলাদা, ইভেন ট্রিটমেন্টেও কিছু কিছু পার্থক্য আসলে আছে। তো আমরা একটু আগে যেটা বলছিলাম যে এই যে তোমার ইনফ্লামেশন শুরু হলো, একটা ফরেন পার্টিকেল যাওয়ার কারণে ইনফ্লামেশন শুরু হলো, তো আলসারেটিভ কোলাইটিসে এই ইনফ্লামেশনটা মিউকোসা এবং সাবমিউকোসা এর মধ্যেই কনফাইন্ড থাকে, কাজে একটা সুপারফিশিয়াল টাইপ অফ ইনফ্লামেশন হয়। কিন্তু যদি ক্রনস ডিজিজ হয় তাহলে সেই ইনফ্লামেশনটা হয় ট্রান্সমুরাল মানে হচ্ছে ফুল থিকনেস, তার মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস, মাসেল লেয়ার, সেরোসা, অল লেয়ার ইনভলভ করে হচ্ছে তোমার ক্রনস ডিজিজে। কিন্তু আলসারেটিভ কোলাইটিস ইনভলভ করে হচ্ছে শুধু মিউকোসা এবং সাবমিউকোসা। আর একটা ব্যাপার হচ্ছে তোমার আলসারেটিভ কোলাইটিস আসলে এটা ডিজিজ অফ কোলন, এটা শুধুমাত্র কোলন ইনভলভ করে। কিন্তু ক্রনস ডিজিজটা শুধু কোলন ইনভলভ করে না, এটা হোল গাট, মাউথ টু অ্যানাস, এটা যে কোনো জায়গায় ইনভলভ করতে পারে। তাহলে এটা দেখো একটা বড় একটা ইস্যু। তাহলে এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু এদের ক্লিনিক্যাল ফিচার, তারপরে তোমার ধরো ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট অনেক কিছুই আলাদা। যেমন একটা শুধুমাত্র কোলন ইনভলভ করলো এবং সেটা শুধুমাত্র মিউকোসাতে ইনভলভ করলো, আরেকটা হচ্ছে গাটের যে কোনো জায়গায় ইনভলভ করতে পারে ক্রনস, এবং সেটা শুধু মিউকোসা না, এটা অল লেয়ারকে ইনভলভ করতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখো যখন ধরো ক্রনস ডিজিজ আমরা যদি চিন্তা করি, তাহলে ক্রনস ডিজিজে যখন এই যে হোল লেয়ার, সবগুলো লেয়ার ইনভলভ করে, তো যেখানে যে আলসারটা হয় ক্রনস ডিজিজে, তাহলে আলসারগুলো অনেক ডিপ হয়, যেহেতু সব লেয়ার ইনভলভ করতে পারে। আলসারগুলো যখন ডিপ হইতে হইতে আমাদের ইন্টেস্টাইনের পুরা ওয়ালকে পেনিট্রেট করে এটা ওয়ালের বাইরেও কিন্তু চলে যেতে পারে। তো
তো ওয়ালের বাইরে যদি চলে যায় তাহলে তারা ইন্টেস্টিনের বাইরে যে পেরি ইন্টেস্টিনাল এরিয়া মানে পেরিকোলিক এরিয়া, এই এরিয়াগুলোকে ইনভলভ করবে। তো যদি এরকম ইনভলভ করে তাহলে দেখো ইন্টেস্টিনাল কন্টেন্টগুলো কিন্তু তখন ইন্টেস্টাইনের মধ্যে থাকবে না, এই আলসারেশন দিয়ে এই বাইরে চলে যাবে। তার মানে তখন একটা গাটের চারপাশে একটা ইনফ্লামেশন তৈরি হবে এবং ইভেন এমন হতে পারে সেখানে অ্যাবসেসও তৈরি হয়ে যেতে পারে। যেহেতু ইন্টেস্টাইনাল কন্টেন্টে অনেক ব্যাকটেরিয়া থাকে, অর্গানিজম থাকে, তো এরা যদি ইন্টেস্টাইন থেকে ডিপ আলসারেশন দিয়ে বের হয়ে চলে যায় তাহলে তাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস তৈরি হতে পারে অ্যারাউন্ড দ্য ইন্টেস্টাইন অর অ্যারাউন্ড দ্য কোলন। এটা যদি মনে করো ইন্টেস্টাইন তো জানি ইন্টেস্টাইনাল লুপগুলো আমাদের অ্যাবডোমেনের মধ্যে ঠিক পেঁচানো অবস্থায় থাকে, বিভিন্ন অবস্থায় থাকে, একটা লুপের সঙ্গে আর একটা লুপ লেগে থাকে, হয়তো জেজোনোমের সঙ্গে আইলিয়ামের একটা অংশ লেগে আছে, আবার আইলিয়ামের সঙ্গে কোলনের একটা অংশ লেগে আছে, এরকমভাবে খুব কাছাকাছি থাকে। তো যখন এ ধরনের ইনফ্লামেশন হয়, ফুল থিকনেস ইনফ্লামেশন হয়ে এটা লুমেনের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু এরা পাশাপাশি আর একটা লুমেনকেও ইনভলভ করতে পারে। কাজে ধরো একটা ইন্টেস্টাইন থেকে স্মল ইন্টেস্টাইন থেকে কোলনের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি করে ফেলতে পারে, আবার স্মল ইন্টেস্টাইনের একটা লুপের সঙ্গে আর একটা লুপ কমিউনিকেট করে ফেলতে পারে। তো এইভাবে তারা ইন্টেস্টিনের মধ্যে নিজেদের মধ্যে আইলিওকোলিক বা কোলোকোলিক এই ধরনের, বা গ্যাস্ট্রোকোলিক এই ধরনের, বা গ্যাস্ট্রো জেজুনাল বিভিন্ন ধরনের কমিউনিকেশন তৈরি করতে ফেলতে পারে। এগুলোকে আমরা বলি ফিস্টুলা। কাজেই ইন্টেস্টাইনকে পার হয়ে গিয়ে বাইরে বের হয়ে গিয়ে অন্যান্য ইন্টেস্টিনাল লুপের সঙ্গে এরা কমিউনিকেট করে ফিস্টুলা তৈরি করে ফেলতে পারে। এটা ক্রনসের ক্ষেত্রে, আলসারেটিভ কোলাইটিসে কিন্তু এটা হয় না। অনুরূপভাবে এটা যে শুধুমাত্র লুমেন থেকে বের হয়ে গিয়ে অন্যান্য ইন্টেস্টিনাল লুপকেই ধরবে এমন নাও হতে পারে, অন্যান্য অর্গানকেও ধরতে পারে। যেমন ধরো ইউরিনারি ব্লাডারের সঙ্গে কমিউনিকেট করে ফেলতে পারে, একটা রেক্টোভেসিক্যাল বা কোলোভেসিক্যাল ফিস্টুলা তৈরি করে ফেলতে পারে। অনুরূপভাবে এটা ইউটারাসের সাথে কমিউনিকেট করে ফেলতে পারে, ফিমেল পেশেন্টের ভ্যাজাইনের সঙ্গে কমিউনিকেট করে ফেলতে পারে। ইভেন আলসারেশনগুলো কিন্তু আমাদের অ্যাবডোমেনাল ওয়াল পিয়ার্স করে স্কিনের সঙ্গেও ফিস্টুলা তৈরি করে ফেলতে পারে, কিউটেনিয়াস ফিস্টুলা পর্যন্ত তৈরি করে ফেলতে পারে, এবং সেটা অ্যাবডোমিনাল ওয়ালে হতে পারে, কমনলি পেরিয়ানাল রিজন দিয়ে হয়। তো পেরিয়ানাল ফিস্টুলা তৈরি হতে পারে। পেরিয়ানাল ফিস্টুলা ধরো একেবারে স্কিনের সঙ্গে কমিউনিকেট হয়ে বের হয়ে চলে আসা, যদি বের হয়ে না আসে, মনে করো যে পেরিয়ানাল রিজনে একদম স্কিনের বাইরে আসলো না, একটু ভিতরে থেকে গেল, তখন সেখানে পেরিয়ানাল অ্যাবসেস তৈরি করতে পারে। আবার মনে করো ইস্টিওরেক্টাল ফোসাতে চলে গেল, সেখানে গিয়ে ইস্টিওরেক্টাল অ্যাবসেস তৈরি করতে পারে। কাজেই এই যে ধরো ইন্টেস্টাইনের সবগুলো ওয়াল ইনভলভ করলো এবং সেখান থেকে আলসারগুলো ডিপ হতে হতে লুমেনের বাইরে চলে গিয়ে সারাউন্ডিংস এরিয়া, পেরিটোনিয়াম, আদার ইন্টেস্টিনাল লুপস, আদার অর্গান, ইভেন কিউটেনিয়াস ফিস্টুলা নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। এগুলো আসলে ক্রনস ডিজিজের প্যাথোফিজিওলজির মধ্যে হচ্ছে এগুলো পড়ে। আরেকটা ব্যাপার খেয়াল করো, ক্রনস ডিজিজের ক্ষেত্রেই যেহেতু আমরা বলে আসছি যে ক্রনস ডিজিজ দেখো মাউথ থেকে অ্যানাস বিভিন্ন জায়গাতেই ইনভলভ করতে পারে, যে কোনো জায়গায় ইনভলভ করতে পারে। তো কোলনের বেশ ডায়ামিটার অনেক বড়, কিন্তু স্মল ইন্টেস্টাইন ডায়ামিটার তো ছোট। তো স্মল ইন্টেস্টাইনে যদি ফুল থিকনেস একটা ইনফ্লামেশন হয়, তো ইনফ্লামেশন হচ্ছে, আবার ধরো হিলিং হচ্ছে, আবার ইনফ্লামেশন হচ্ছে, আবার হিলিং হচ্ছে। আসলে আইবিডি ইটসেলফ ইজ এ রিল্যাপসিং অ্যান্ড রেমিটিং ডিজিজ। মানে ধরো একবার কারো হয়ে গেল, এটা আসলে বারে বারে হতে থাকে, আবার রিল্যাপস করতে থাকে স্পন্টিনিয়াসলি, অথবা ড্রাগ ইনডিউস রেমিশন হয়, আবার রিল্যাপস হয়, এটা আসলে চলতেই থাকে। বলা হয় যে ওয়ান্স এ পেশেন্ট উইথ আইবিডি অলওয়েজ এ পেশেন্ট উইথ আইবিডি। তো এ ধরনের ধরো রিকারেন্ট ইনফ্লামেশন হচ্ছে, রিকারেন্ট হিলিং হচ্ছে, এটা হতে থাকলে যেখানে রিলেটিভলি লুমেন ন্যারো, সেই জায়গাতে কিন্তু ফাইব্রোসিস তৈরি হয়ে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। কাজেই ক্রনস ডিজিজ স্মল ইন্টেস্টাইনে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। কিন্তু আলসারেটিভ কোলাইটিস যেহেতু স্মল ইন্টেস্টাইনে ইনভলভ হয় না, আলসারেটিভ কোলাইটিস যেহেতু শুধুমাত্র মিউকোসাতে ইনফ্লামেশন করে, কাজেই এত বড় লুমিনাল একটা জায়গা কোলন, সেখানে শুধু মিউকোসা ইনভলভ করে আলসারেটিভ কোলাইটিস থেকে স্ট্রিকচার, ফাইব্রোসিস এগুলো আসলে ডেভেলপ করে না। আচ্ছা, তবে আলসারেটিভ কোলাইটিস যদি খুব বেশি ইনফ্লামেশন হয়, সিভিয়ার ইনফ্লামেশন হয়, তখন কোলনের ডায়ামিটার বাড়তে থাকে আস্তে আস্তে। ইনফ্লামেশন হয়ে, সিভিয়ার ইনফ্লামেশন হয়ে কোলনের ডায়ামিটার বাড়তে 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 একসময় এটা পারফোরেশন হইতে পারে। কিন্তু সেটা কিন্তু ফুল থিকনেস ইনফ্লামেশন দিয়ে না, সেটা অবশ্যই মিউকোসাইটিস দিয়েই হয়। কিন্তু যখন এক্সটেন্সিভ ইনফ্লামেশন হয়, তখন মিউকোসাগুলো লিকি হয়ে যায়। তো লিকি হওয়ার কারণে সেখান দিয়ে আসলে একসময় পারফোরেশন হয়ে যেতে পারে
ব্যাকটেরিয়াগুলো পেরিটোনিয়ামে চলে আসতে পারে, পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে টক্সিক মেগাকোলন, মানে কোলন ডাইলেট হতে হতে অনেক ডাইলেটেড হয়ে গেল, বলা হয় মোটামুটি 6 সেন্টিমিটারের উপরে ডাইলেটেশন হয়ে গেল, তখন সেখান থেকে টক্সিনগুলো পেরিটোনিয়ামে চলে আসতে পারে এবং এটা খুব ডিভাস্টেটিং কন্ডিশন। এইভাবে আলসারেটিভ কোলাইটিস থেকে পারফোরেশন হতে পারে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই ডিপ আলসার তৈরি করে না। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে তোমার প্যাথোফিজিওলজি, যে আসলে আলসারেটিভ কোলাইটিস কীভাবে ইনভলভ করে আর হচ্ছে ক্রনস ডিজিজ কীভাবে ইনভলভ করে। এখন যদি আমরা মনে করো ধরি যে কোলনে তো আলসারেটিভ কোলাইটিস হয়, কিন্তু এটাও কোথায় বেশি হয় কোথায় কম হয়, এভাবেও দেখবা তোমাদের ডেভিডসনে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। আলসারেটিভ কোলাইটিস আসলে অলওয়েজ স্টার্টস ফ্রম ডিস্টাল এন্ড, মানে এটা রেকটাম থেকে শুরু হয়, রেকটাম থেকে শুরু হয়ে আস্তে আস্তে প্রক্সিমালি প্রোগ্রেস করতে থাকে। তো প্রথমে রেকটামে যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি প্রোকটাইটিস। তাহলে প্রোকটাইটিস একটা আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টের ক্ষেত্রে ইউনিভার্সাল থাকবেই, কিন্তু ক্রনস ডিজিজের রেকটাম ইনভলভমেন্ট রিলেটিভলি রেয়ার। আমরা বলি যে ক্রনস ডিজিজ রেকটামকে স্পেয়ার করে, এটাও কিন্তু একটা ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিসের পার্থক্যের মধ্যে পড়ে যায়। তাহলে আমাদের দেখা যায় যে আলসারেটিভ কোলাইটিসে যারা রোগী তাদের প্রায় 40% বা 50% পেশেন্টের শুধুমাত্র প্রোকটাইটিস থাকে। আরও ধরো 40% বা 40%-এর মতো পেশেন্টের আরেকটু বেশি হয়, ধরো সিগময়েড কোলন অথবা ধরো ডিসেন্ডিং কোলনকেও ইনভলভ করতে পারে। যদি স্প্লিনিক ফ্লেকজারের কে পার হয়ে না যায়, স্প্লিনিক ফ্লেকজারের মধ্যেই থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে লেফট সাইডেড কোলাইটিস অথবা লিমিটেড কোলাইটিস। তাহলে প্রথম আমরা যেটা বললাম সেটাকে বললাম হচ্ছে প্রোকটাইটিস। আর যখন আরেকটু বেশি হয়ে সিগময়েড ডিসেন্ডিং ধরে ফেললো কিন্তু স্প্লিনিক ফ্লেকজারকে ক্রস করে যায়নি, তখন সেটাকে আমরা বললাম হচ্ছে লেফট সাইডেড কোলাইটিস অথবা লিমিটেড কোলাইটিস। তা আরও একটু যদি এক্সটেন্সিভ হয়, ধরো আরও প্রায় 10-20% ক্ষেত্রে, তখন তারা স্প্লিনিক ফ্লেকজারকে ক্রস করতে পারে, ক্রস করে ট্রান্সভার্স কোলনকে ইনভলভ করতে পারে, সেটাকে আমরা বলি এক্সটেন্সিভ কোলাইটিস। তাহলে প্রোকটাইটিস, লিমিটেড কোলাইটিস, এক্সটেন্সিভ কোলাইটিস। তাহলে স্প্লিনিক ফ্লেকজার পার হলে এক্সটেন্সিভ। কখনো কখনো এমন হতে পারে যে পুরো ট্রান্সভার্স কোলন, হেপাটিক ফ্লেকজার, অ্যাসেন্ডিং কোলন, সিকাম সবই ইনভলভ করতে পারে, তখন সেটাকে আমরা বলি প্যান কোলাইটিস, প্যান হোল কোলন ইনভলভ। তাহলে আলসারেটিভ কোলাইটিসের ইনভলভমেন্ট হচ্ছে তাহলে সবচেয়ে বেশি কমন হচ্ছে রেকটাম, তারপরে হচ্ছে লিমিটেড কোলাইটিস, তারপরে হচ্ছে এক্সটেন্সিভ কোলাইটিস এবং কোনো কোনো ক্ষেত্রে প্যান কোলাইটিস। তবে যাই হোক না কেন রেকটাম অবশ্যই ইনভলভ হবে। রেকটাম বাদ দিয়ে ট্রান্সভার্স কোলন থেকে শুরু হয়েছে তারপরে অ্যাসেন্ডিং, এটা আসলে আলসারেটিভ কোলাইটিসে কখনো হবে না, কিন্তু ক্রনসে এটা হয়। তাহলে এগুলো গেল হচ্ছে তোমার আলসারেটিভ কোলাইটিসের ব্যাপার। এরপরে যদি ধরো ক্রনস আসলে কোথায় ইনভলভ করে, ক্রনসের ব্যাপারটা হলো ক্রনস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে টার্মিনাল আইলিয়াম এবং ধরো সিকাম, অ্যাসেন্ডিং কোলনের কিছু অংশ, এই অংশগুলোকে হচ্ছে ক্রনস ডিজিজ বেশি ইনভলভ হয়। তো এটাকে আমরা বলতে পারি আইলিওকলিক টাইপ, মানে আইলিয়ামকেও ধরলো কোলনকেও ধরলো। এখানেও এরকম ধরো প্রায় 40-50%-এর মতো পেশেন্টরা হচ্ছে টার্মিনাল আইলিয়াম এবং প্রক্সিমাল কোলন ইনভলভ করে আসে। এরপরে আরও প্রায় ধরো 30% বা 40% ক্ষেত্রে শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনকে ইনভলভ করে, শুধুমাত্র স্মল ইন্টেস্টাইন, সেটা তোমার আইলিয়ামে হতে পারে, তারপরে তোমার হচ্ছে জেজুনামে হতে পারে, এগুলো তোমার আরও প্রায় 30-40%। তো আরেকটু কিছু ক্ষেত্রে আছে, সেটা হলো তোমার কোলনিক ইনভলভমেন্ট, শুধুমাত্র কোলন। যেমন ধরো আমরা আলসারেটিভ কোলাইটিস বললাম শুধু কোলন ইনভলভ হয়, এরকম ক্রনস ডিজিজ শুধুমাত্র কোলন ইনভলভ হয়েও আমাদের কাছে আসতে পারে, তখন আমরা সেটাকে বলি ক্রনস কোলাইটিস, ক্রনস কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিসের মতো। তবে যখন ক্রনস কোলাইটিস হবে তখন ওই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা রেকটাম থেকে শুরু হবে না, কারণ রেকটাম স্পেয়ার করে হবে। আরেকটা ক্রনস ডিজিজের ব্যাপার হচ্ছে যে এরা হচ্ছে স্কিপলেশন করে, যেমন ধরো সিগময়েড কোলনে তার কিছু একটা অংশ ইনভলভ থাকলো, আবার ডিসেন্ডিং কোলনে নাই, আবার ধরো ট্রান্সভার্স কোলনে আছে, আবার ধরো হেপাটিক ফ্লেক্সারে নাই, আবার অ্যাসেন্ডিং কোলনে আছে। তার মানে ইন্টারভেনিং কিছু মিউকোসা হেলদি থাকে, স্কিপ ডিস্ট্রিবিউশন বলে, স্কিপ প্যাটার্ন। কিন্তু আলসারেটিভ কোলাইটিসে স্কিপ প্যাটার্ন কখনোই হয় না। এরা ধরো রেকটাম থেকে যখন শুরু হবে এরা প্রোগ্রেসিভলি উপরের দিকে উঠতে থাকবে, এটা কন্টিনিউয়াস ইনভলভমেন্ট থাকবে। এভাবে অনেক সময় আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস কোলাইটিস আলাদা করা কষ্ট হয়ে যায়, তখন আসলে এগুলো একটু খেয়াল রাখতে হয়। আর ক্রনসের আরেকটা ব্যাপার হলো এরা আইসোলেটেড পেরিয়ানাল ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে, এটা কম, 5%-এর কম।
মানে পেরিয়ানাল এরিয়াতেই শুধু ইনভলভ, যেমন ধরো পেরিয়ানাল অ্যাবসেস, তারপর হচ্ছে ফিশার, ফিস্টুলা, এই ধরনের জিনিসগুলো নিয়ে ক্রনস শুধুমাত্র পেরিয়ানাল ইনভলভমেন্ট নিয়েও কিন্তু প্রেজেন্ট করতে পারে। এছাড়া আমরা বলেছি যে ক্রনস যেহেতু মাউথ টু অ্যানাস সব জায়গাতেই হতে পারে, কাজেই কিছু কিছু ক্ষেত্রে, খুবই কম ক্ষেত্রে হলেও এক্সটেন্সিভ ওরাল আলসারেশন, শুধুমাত্র ওরাল আলসারেশন, এটা নিয়ে ক্রনস প্রেজেন্ট করতে পারে। ইসোফেজাইটিস বা ডিসফেজিয়ার মতো সিমটম নিয়ে শুধুমাত্র প্রেজেন্ট করতে পারে। পেপটিক আলসার লাইক আলসার ইন দ্য স্টমাক অ্যান্ড ডিউরেনম, আমরা যখন পেপটিক আলসার পড়েছিলাম তখন যখন আমরা বলেছিলাম যে আলসার যখন রেসপন্স করে না, তখন একটা সময় গিয়ে কিন্তু ক্রনস চিন্তা করা লাগতে পারে যে এটা আলসারটা মে নট বি পেপটিক। তাহলে এরকম স্টমাককেও ইনভলভ করতে পারে, ডিউরেনামকেও ইনভলভ করতে পারে। তো এই ধরনের আসলে ক্রনস সব জায়গাতেই ইনভলভ করতে পারে। তো কমনলি হচ্ছে ক্রনস আইলিয়ামের টার্মিনাল আইলিয়াম এবং হচ্ছে কোলনের প্রক্সিমাল অংশ, এগুলোকে ইনভলভ করে। আচ্ছা, এই ইনভলভমেন্ট নিয়ে আরও কিছু টার্ম তোমরা দেখবা যখন আসলে পড়তে যাবা, তখন কিছু কিছু টার্ম চলে আসবে, এগুলোও প্যাথোফিজিওলজির মধ্যেই বলতে হয়। সেটা হলো এই যে ক্রনসের আলসারগুলো একটু লিনিয়ার টাইপের হয়, মানে মনে হয় যে ধরো পেন্সিল দিয়ে এঁকে গেছে, এরকম বড় লিনিয়ার টাইপের ইলংগেটেড আলসারগুলো আঁকাবাঁকা টাইপের হয়, সার্পেন্টাইন, সাপের মতো, তার মানে চিকোনাটা সাপের মতো, এরকম আঁকাবাঁকা মিউকোসা দিয়ে আলসার। এই যে আঁকাবাঁকা আলসারগুলো হয়, তো এরা ধরো অনেক যদি আঁকাবাঁকা আলসার হয়, সার্পেন্টাইন আলসার, তাহলে মাঝখানের যে হেলদি মিউকোসা, তো মনে হবে না যে একটা মাঝখানে একটা হেলদি চকচকে জিনিস চারদিক দিয়ে কেমন একটা লেকের মতো ছড়ায় আছে। তো এই ধরনের অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা যখন কলোনোস্কোপি করি তখন এই ধরনের অ্যাপিয়ারেন্স আমরা পেতে পারি। এগুলোকে বলে কবল স্টোন অ্যাপিয়ারেন্স, মানে মাঝখানে হেলদি মিউকোসা, চারপাশ দিয়ে তোমার সার্পেন্টাইন আলসারগুলো ঘিরে আছে, এরকম বিভিন্ন অনেক মাল্টিপল, তো দেখা যাচ্ছে মনে হচ্ছে কেমন একটা স্টোনের মতো বিভিন্ন জায়গায় রয়ে গেছে, এগুলোকে কবল স্টোন অ্যাপিয়ারেন্স বলে। কিন্তু আলসারেটিভ কোলাইটিস এটা হয় না, যেহেতু আলসারেটিভ কোলাইটিসের আলসারটা খুব ডিফিউজ, ওখানে আসলে এই ধরনের চেঞ্জ পাওয়া যায় না। তবে যেটা পাওয়া যায় সেখানে হচ্ছে যখন আলসারেটিভ কোলাইটিস এক্সটেন্সিভ আলসারেশন হয়, তখন এই আলসারের মাঝে মাঝে কোনো জায়গায় যদি হেলদি মিউকোসা থাকে, তো মনে করো একটা জায়গায় ছোট, ধরো 1 সেন্টিমিটার ডায়ামিটারের একটা এরিয়া হেলদি আছে, চারপাশের সব জায়গায় আলসার হয়ে এটা স্ল্যাপ আউট হয়ে গেছে, তখন তোমার ফলসলি মনে হতে পারে যে সারাউন্ডিং মিউকোসারে হয়তো নর্মাল, মাঝখানে যেটা ডায়ামিটার 1 সেন্টিমিটার ডায়ামিটারের মাঝখানে যে হেলদি এরিয়া, এই এরিয়াটা হয়তো একটা পলিপ তৈরি করে বসে আছে, পলিপের মতো প্রোট্রুবারেন্ট হয়ে আছে। আসলে তা না, আসলে হচ্ছে এইটুকুই হেলদি, বাকি চারপাশের অংশগুলো আলসার হয়ে স্ল্যাপ আউট হয়ে গিয়েছে, মিউকোসা, সাবমিউকোসা, ব্লাড ভেসেল সহ। তো তখন এই পলিপয়েড জিনিসগুলোকে আসলে আমরা সিউডো পলিপ বলি, মানে দেখতে পলিপের মতো কিন্তু আসলে পলিপ না। কাজে এটা হচ্ছে এক্সটেন্সিভ আলসারেটিভ কোলাইটিস, বা কখনো কখনো যদি এক্সটেন্সিভ ক্রনস কোলাইটিস হয়, সেখানেও অনেক সময় হতে পারে এই ধরনের সিউডো পলিপ অ্যাপিয়ারেন্স। তাহলে মোটামুটি এগুলো হলো তোমার মোটামুটি প্যাথোফিজিওলজি আমাদের আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের। এখন আমরা আসি ক্লিনিক্যাল ফিচার, প্রেজেন্টেশন নিয়ে আসি। প্রেজেন্টেশন হচ্ছে তোমার, এটা ডিপেন্ড করবে হলো যে পেশেন্টের কোথায় ইনভলভমেন্ট হয়েছে, কতটুকু সিভিয়ারিটি, সেটার উপর ডিপেন্ড করবে আসলে এর প্রেজেন্টেশনটা কী। এবং যেমন একটা করে আমরা যদি আসি, মনে করি ধরো আলসারেটিভ কোলাইটিস। এখন যদি কারো আলসারেটিভ কোলাইটিস শুধুমাত্র রেকটামে হয়, প্রোক্টাইটিস, তাহলে প্রোক্টাইটিস হলে পেশেন্ট আমাদের কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে? প্রোক্টাইটিস আমাদের কাছে প্রেজেন্ট করবে ধরো পাররেক্টাল ব্লিডিং, পাররেক্টাল মিউকাস ডিসচার্জ। আরেকটা হলো রেকটামকে কোনো কারণে তুমি যদি ইরিটেট করো, তাহলে একটা সিমটম হয়, সেটাকে আমরা বলি টেনেসমাস। টেনেসমাস মানে কি? টেনেসমাস হচ্ছে ইন্টেন্স ডিজায়ার টু ডিফিকেট, পেশেন্ট উইল গো টু টয়লেট, passes a small amount of stool, but his or her desire remains, মানে he or she feels that something remaining in his or her rectum। তো এই যে একটা মানে অবস্থা যে তার টয়লেটের চাপ হচ্ছে কিন্তু ঠিক ক্লিয়ার ইভাকুয়েট করতে পারছে না, দ্যাট ইজ কল্ড টিনেসমাস। তাহলে যদি কোনো ডিজিজে এরকম রেকটাম ইনভলভমেন্ট হয় তাহলে এগুলো থাকে। তাহলে পাররেক্টাল ব্লিডিং, মিউকাস এবং টিনেসমাস, এটা প্রোক্টাইটিস হলে থাকে। আরেকটা ব্যাপার হলো যখন প্রোক্টাইটিস হয় তখন রেকটামের প্রক্সিমাল অংশে স্টুল এসে জমা হতে থাকে আসলে। তো স্টুল এসে জমা হতে থাকে, এই পেশেন্টগুলো কিন্তু একদিকে রেকটাম ইনভলভ, অন্যদিকে কিন্তু কনস্টিপেশন প্রেজেন্ট করতে পারে, কারণ রেকটামের উপরের অংশে সিগময়েডে স্টুল জমা হতে থাকে, এটা ঠিক স্ট্যাগনেন্ট হতে থাকে, আলটিমেটলি বের হতে পারে না, পেশেন্ট সেকেন্ডারিলি কনস্টিপেশন নিয়েও প্রেজেন্ট করতে পারে কিন্তু। আচ্ছা,
এরপরে হচ্ছে আরেকটু যদি এক্সটেন্সিভ হয়, আরেকটু এক্সটেন্সিভ হলে, আচ্ছা তোমাদের কি সিয়াম ইব্রাহিম আলসারেটিভ কোলাইটিস যদি স্কিপ লেশন না থাকে তাহলে সিউডো পলিপ কি পাওয়া যাবে? হ্যাঁ, স্কিপ আসলে তোমাদের আসলে ছবি এঁকে দেখাতে পারলে ভালো হতো। তোমরা স্কিপটা হচ্ছে অনেক বড় এরিয়া গ্যাপ। মনে করো যে রেকটামে ইনভলভ হলো, সিগময়েড কোলন পুরোপুরি ভালো, আবার ধরো ডিসেন্ডিং কোলন ইনভলভ হলো, আবার ধরো স্প্লিনিক ফ্লেক্সার দিয়ে ট্রান্সভার্স কোলনের অর্ধেকটা পুরোপুরি ভালো, যেখানে ভালো সেখানে একেবারেই ভালো, এটা হলো স্কিপলেশন। আর আলসারেটিভ কোলাইটিস ব্যাপারটা এমন না, পুরো এরিয়াটাই ডিফিউজলি ইনভলভ। হয়তো কোনো জায়গাটা স্ল্যাপ আউট হয়ে গিয়েছে, কোনো জায়গার মিউকোসাটা ধরো খুবই ছোটো একটা জায়গা, টাইনি 5 মিলিমিটার বা 1 সেন্টিমিটার জায়গা, এটুকু আলসারেশন হয়ে স্ল্যাপ আউট হয়ে যায়নি, তো এটুকু তোমার মনে হবে যে ঝুলে আছে যখন এন্ডোস্কোপি করবা, সেটাকে মনে হয় পলিপ, আসলে তো পলিপ না, এই জন্য আমরা এটাকে সিউডো পলিপ বলি। এটা সিউডো পলিপের ছবি দেখো, তোমাদের ডেভিডসনে দেওয়া আছে, ডেভিডসনে সুন্দর একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের ওখানে আসি। এরপরে যদি আরেকটু ইনভলভ হয়, রেকটাম পার হয়ে যদি ইনভলভমেন্টটা তোমার সিগময়েড কোলন ডিসেন্ডিং কোলনে হয়, তাহলে পেশেন্টের যেটা হয় তখন কিন্তু পারেক্টাল ব্লিডিং হয়, কিন্তু আসলে তখন ব্লাডি ডায়রিয়া হয়, কারণ ব্লাডের সাথে তখন স্টুলটাও যায়, ব্লাডি ডায়রিয়া হয়। তারপরে তোমার ধরো পেশেন্টের হচ্ছে লেফট লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। তারপরে পেশেন্টের হচ্ছে যদি একটু সিভিয়ার অ্যাটাক হয়, সিভিয়ার অ্যাটাক হলে তখন পেশেন্টের দেখা যায় যে কিছু সিস্টেমিক সিমটম ডেভেলপ করে। তাহলে ইন অ্যাডিশন টু প্রোকটাইটিস, এখানে পেশেন্টের ব্লাডি ডায়রিয়া হচ্ছে, এটা একটা ব্যাপার। ব্লাডি ডায়রিয়া হচ্ছে এবং লেফট লোয়ার অ্যাবডোমিনাল পেইন। আর যদি পেশেন্টের আরও একটু ইনভলভমেন্ট বেশি হয়, মনে করো লিমিটেড পার হয়ে গেলো, এক্সটেন্সিভ বা প্যান, তখন পেশেন্টের একটা মোটামুটি ডিফিউজ একটা অ্যাবডোমিনাল পেইন হয়, ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন হয়, ব্লাডি ডায়রিয়া হয়। তারপরে পেশেন্টের এই রোগীদের অনেক সময় সিস্টেমিক সিমটম ডেভেলপ করে। সিস্টেমিক সিমটম বলতে ধরো অনেকেরই ধরো মাইলজিয়া, উইকনেস, লেথার্জি, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস। যদি কখনো কখনো এমন হয় যে আমরা একটা টার্ম বলে আসছিলাম একটু আগে, যে কোলন সিভিয়ারলি অ্যাটাক হওয়ার পরে ডাইলেট করে কোলনিক কন্টেন্টগুলো লিকি হয়ে পেরিটোনিয়ামে চলে যাচ্ছে, তাহলে কিন্তু পেশেন্ট পেরিটোনাইটিসের ফিচার, ইভেন পেশেন্ট সেপ্টিসেমিয়ার মতো ফিচার নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। তাহলে প্রোগ্রেসিভলি বেশি হলে তখন এই ধরনের ফিচার নিয়েও কিন্তু পেশেন্টরা আমাদের কাছে আসতে পারে। তাহলে এগুলো যেগুলো বললাম সেগুলো হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তাহলে মনে রাখতে হবে হলো পারারেক্টাল ব্লিডিং, রেকটাম ইনভলভমেন্ট হলে পারেটাল মিউকাস, আরও একটু বেশি এর ইনভলভমেন্ট হলে তখন ব্লাডি ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, এবং আরও যখন সিভিয়ার ইনভলভমেন্ট হয় তখন পেশেন্টের কিছু সিস্টেমিক ফিচার, অ্যানোরেক্সিয়া, মেলাইজ, মাইলজিয়া, এগুলো হতে পারে পেশেন্টের। আর যদি কখনো পারফোরেশন হয়ে যায়, লিকি ইন্টেস্টাইন হয়ে যায়, তখন তো পেরিটোনাইটিস ফিচার এবং সেপ্টিসেমিয়ার ফিচার নিয়ে পেশেন্ট আসতে পারে। এখন মনে করো ক্রনসের প্রেজেন্টেশন কেমন হবে? ক্রনসের একই কথা, কোথায় ইনভলভমেন্ট সেটার উপর ডিপেন্ড করবে। আমরা কমনলি বলেছি কোথায় ইনভলভমেন্ট, ডিস্টাল আইলিয়াম আর হচ্ছে প্রক্সিমাল কোলন। তাহলে এই এরিয়াটা অ্যানাটমিক্যালি কোথায় লোকেটেড? অ্যানাটমিক্যালি এটা রাইট আইলিয়া কোথায় লোকেটেড। তাহলে এই ক্রনসের এই ধরনের রোগীগুলো সাধারণত যেহেতু রিল্যাপসিং এবং রেমিটিং ডিজিজ, এরা রিকারেন্ট রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, মানে অ্যাপেন্ডিসাইটিসের মতো অনেকটা ফিচার, রিকারেন্ট রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। পেইনের সাথে পেশেন্টের যেহেতু স্মল ইন্টেস্টাইন ইনভলভ, কাজেই পেশেন্টের ডায়রিয়া হবে। এটা কিন্তু ব্লাড এরিয়া সাধারণত হয় না, ওয়াটারি ডায়রিয়া হয়, পেশেন্টের ওয়েট লস থাকে। তাহলে এই তিনটা কিন্তু কার্ডিনাল ফিচার, যে রিকারেন্ট রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে ওয়াটারি ডায়রিয়া, আর হচ্ছে ওয়েট লস। যদি মনে করো পেশেন্টের শুধুমাত্র স্মল ইন্টেস্টাইন ইনভলভমেন্ট হয়, তাহলে পেশেন্ট এরকম পেরিআম্বেলিক্যাল অ্যাবডোমিনাল পেইন, ক্রনিক ডায়রিয়া বা রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট ডায়রিয়া, তারপর হচ্ছে পেশেন্ট ম্যাল অ্যাবজর্পশনের ফিচার নিয়ে আসতে পারে। পুরো স্মল ইন্টেস্টাইন যদি ইনভলভমেন্ট হয় তাহলে ম্যাল অ্যাবজর্পশনের ফিচার নিয়ে আসতে পারে। আবার যদি এমন হয়, আমরা বলেছিলাম যে স্মল ইন্টেস্টাইন ইনভলভ হয়ে স্ট্রিকচার হয়ে গেল, তাহলে পেশেন্ট কিন্তু আমাদের কাছে কখনো কখনো সাব অ্যাকিউট বা অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়েও আমাদের কাছে আসতে পারে। আর ম্যালাদূষণ হলে যা হবে, আমরা গত পড়েছি ক্লাসে যে যত ধরনের ম্যাল নিউট্রিশন আছে সেগুলোর ফিচার নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। কিন্তু যদি ধরো ক্রনস ডিজিজটা কোলনে হয়, ক্রনস কোলাইটিস, তাহলে অনেকটা আলসারেটিভ কোলাইটিসের মতো ফিচার, কিন্তু রেকটাম ইনভলভমেন্টের ফিচার থাকবে না। তার মানে পারেটাল ব্লিডিং, মানে সোললি ব্লিডিং, ফ্রেশ ব্লিডিং, হেমাটোকেজিয়া, এটা থাকবে না।
তারপরে তোমার হলো ওই যেটা আমরা বললাম টিনেস মাস, এই জিনিসটা থাকবে না। বাকিটা ব্লাডি ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, অ্যাবডোমিনাল পেইন এগুলো থাকতে পারে। যদি পেশেন্টের মনে করো পেরি অ্যানাল ইনভলভমেন্ট নিয়ে আমাদের কাছে আসে, তাহলে পেরি অ্যানাল অ্যাবসেস হলে পেরি অ্যানাল অ্যাবসেসের মতো ফিচার, পেরি অ্যানাল ফিস্টুলা হলে তার মতো ফিচার, ফিশার, এগুলো নিয়ে আমাদের কাছে কিন্তু ক্রনস ডিজিজের পেশেন্ট এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারেন। এছাড়া আমরা বলেছি যে ক্রনস ডিজিজ গাটের যে কোনো জায়গায় ইনভলভ করতে পারে। তো যে কোনো জায়গায় ইনভলভ করলে, তো যদি ওরাল ক্যাভিটি ইনভলভ করে তাহলে মাউথ আলসার, যদি ইসোফেগাস ইনভলভ করে তাহলে কী হবে, ইসোফেগাসে দিয়ে যখন খাবার পাস করবে তখন ডিসপেজিয়া হবে, তারপরে স্টমাক ইনভলভ করলে এপিগ্যাস্ট্রিক পেইন হবে, ডিউডেনাম ইনভলভ করলে এপিগ্যাস্ট্রিক পেইন হবে। এই ধরনের আসলে যেখানে ইনভলভ করবে সেখানকার ফিচার নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসতে পারে। ঠিক আছে, তাহলে এভাবে ডিপেন্ড করবে হচ্ছে কোথায় ইনভলভ। এছাড়া হলো পেশেন্ট আমাদের কাছে ক্রনস ডিজিজ হোক আর আলসারেটিভ কলাইটিস হোক, এই পেশেন্টরা আমাদের কাছে অনেক সময় এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচার নিয়ে আসতে পারে। তো এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচারটা তোমাদের বইতে কমপ্লিকেশনের মধ্যে লেখা, তো ওটা কমপ্লিকেশন নিয়েও তো রোগীরা আমাদের কাছে আসতে পারে। তা সেগুলো কী হয়, সাধারণত যা এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচারগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো এমন যে এটা হলো ডিজিজ অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড, মানে যখন তোমার ডিজিজটা অ্যাক্টিভ তখন এই ফিচারগুলো থাকবে, আর যখন তার ডিজিজটা রেমিশনে চলে যাবে তখন কিন্তু এই ফিচারগুলো পাবা না। আবার কোনো ফিচার আছে যেগুলো ডিজিজ অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড না, এটা ধরো একবার ডেভেলপ করে গেছে তো ডেভেলপ করেই গেছে, এটা থাকবেই। এটাও তোমাদের ডেভিডসনে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, ছবি একদম বাম পাশে দেওয়া আছে যেগুলো অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড, ডান পাশে অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড। তুমি একটু ছবিটা দেখে নিও। আমরা যেটুকু বলি সেটুকু হলো, যেমন ধরো কমন কিছু ফিচার হয়, যেমন ডিজিজ অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড চোখে কিছু ফিচার হয়, যেমন ধরো কনজাংটিভাইটিস হয়, তারপরে আইরাইটিস হয়, এপিসক্লেরাইটিস এগুলো হয়, ওরাল আলসারেশন হতে পারে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে, তারপরে মনে করো তার হচ্ছে পোর্টাল যে ট্র্যাক্ট তোমার বিলিয়ারি ট্রিতে কোলানজাইটিস হতে পারে, তারপরে পোর্টাল পায়েমিয়া হতে পারে, তারপরে ধরো লিভার অ্যাবসেস হতে পারে, এরপরে বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস হতে পারে, বিভিন্ন ভেনাস ইন্ট্রা অ্যাবডোমিনাল ভেনে থ্রম্বোসিস হতে পারে, লেগে ডিপ ভেনে থ্রম্বোসিস হতে পারে, তারপরে ধরো আর্থ্রাইটিস, ডিফারেন্ট জয়েন্ট আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস, বড় জয়েন্টগুলোতে এই ধরনের আর্থ্রাইটিস নিয়ে আমাদের কাছে আসতে পারে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইরাইথেমার নোডোসাম, এরকম কিছু জানো? ইরাইথেমার নোডোসাম নামেই বলে দিচ্ছে কী জিনিস, এটা নোডের মতো হবে, ইরাইথেমাটাস হবে, পেইনফুল হবে, এটা সাবকিউটেনিয়াস নোডিউল তৈরি হয়। এছাড়া ডিফারেন্ট টাইপস অফ স্কিনে আলসারেশন নিয়ে আসতে পারে, স্কিনের মধ্যে বড় আলসারেশন, আগলি লুকিং আলসার, এগুলোকে বলা হয় পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। কখনো মেটাস্টেটিক ক্রনস ডিজিজ, শুধুমাত্র ক্রনসের ক্ষেত্রেই হয়, মানে এই ক্রনস ডিজিজটা ধরো স্কিনে একটা বড় নোডিউল আলসারেশন হয়ে গেল, প্রথম নোডিউল হলো, পরে আলসারেশন হয়ে গেল, তুমি যদি বায়োপসি করো, বায়োপসি হিস্টোপ্যাথোলজি পাঠাও, তো হিস্টোপ্যাথোলজি বলবে যে এটা ক্রনস ডিজিজ। তো আসলে ক্রনস ডিজিজের ব্যাপারটাই স্কিনে মেটাস্টেটিক ক্রনস ডিজিজ বলেও একটা টার্ম আছে, এগুলো হতে পারে। এছাড়া ধরো ডিজিজ যখন ধরো অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না, এরকমও কিছু ফিচার থাকতে পারে, যেমন ধরো স্পন্ডাইলো আর্থ্রাইটিস হতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, আদার স্পন্ডাইলাইটিস, এগুলো স্যাক্রোআইলাইটিস, এগুলো ধরো হতে পারে। তারপরে পেশেন্টের হচ্ছে তোমার মেটাবলিক বোন ডিজিজ। রতন স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তো মেটাবলিক বোন ডিজিজ নিয়ে আমাদের কাছে আসতে পারে। মেটাবলিক বোন ডিজিজ মানে ধরো পেশেন্টের অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, অস্টিওম্যালেশিয়া ডেভেলপ করতে পারে, রিকেটস ডেভেলপ করতে পারে, এগুলো কিন্তু আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ, লং টার্ম ডিজিজের কারণেও হতে পারে। আবার আমরা ডিজিজ যখন চিকিৎসা দিব, আমরা যখন চিকিৎসা করবো দেখবো স্টেরয়েড একটা ইম্পর্টেন্ট পার্ট ট্রিটমেন্টের, তো স্টেরয়েড ইনডিউসডও কিন্তু এরকম আমাদের বোন মিনারেল ডেন্সিটি কমে যেতে পারে, পেশেন্টের মেটাবলিক বোন ডিজিজ ডেভেলপ করতে পারে। এছাড়া এই ধরনের পেশেন্টের অনেকেরই ফ্যাটি লিভার ডেভেলপ করে, এই ধরনের পেশেন্টের অনেকেরই গল স্টোন ডেভেলপ করে, এই ধরনের পেশেন্টের অনেকের দেখা যায় স্ক্লেরোজিং কোলানজাইটিস একটা টার্ম আছে, মানে তোমার বিলিয়ারি ট্রিগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায়, চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু কোলানজিও কার্সিনোমা ডেভেলপ করতে পারে। কাজে এগুলো হচ্ছে তোমার এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচার্স অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা আলসারেটিভ কোলাইটিসেও হয়, ক্রনসেও হয়, ক্রনসে একটু রিলেটিভলি বেশি হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার মোটামুটি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন।
তো যেহেতু এক্সট্রা আর্টিকুলার ফিচার তোমাদের বইতে কমপ্লিকেশন হিসেবে বলা, এর সাথে আরও একটা দুটো কমপ্লিকেশন হতে পারে, সেটা আমরা বলে ফেলি। যেমন ধরো আমরা প্যাথোফিজিওলজি পড়ার সময়ও বলেছি, যেমন ক্রনস ডিজিজ ডিপ আলসার হতে হতে এটা কিন্তু লুমেনকে পেনিট্রেট করতে পারে, কাজে ইন্ট্রাবিডোমিনাল অ্যাবসেস তৈরি করতে পারে, এটাও একটা কমপ্লিকেশন। তারপরে মনে করো ফিস্টুলা যেগুলো তৈরি হয়ে গেল, এগুলো কিন্তু কমপ্লিকেশন। ফিস্টুলা বলে কি হয়, যেমন ধরো কারো ধরো ইন্টেস্টিনাল একটা লুপের সঙ্গে আর একটা লুপের একটা কমিউনিকেশন হয়ে গেল। তো কমিউনিকেশন হয়ে গেলে হয় কি, তখন দেখো দুইটা পাথওয়ে, একটা তো তার অ্যানাটমিক্যাল নর্মাল পাথওয়ে, আর একটা হলো একটা ফিস্টুলা দিয়ে কমিউনিকেট হওয়া। তো এমন হতে পারে, মনে করো যে ধরো এরকম বাঁকা হয়ে ধরো একটা লুমেন যাচ্ছে, এরকম এরকম ঘুরে যাচ্ছে, তো ঘুরে এই লুপটা কাছাকাছি আসলো, এখানে একটা কমিউনিকেশন হয়ে গেল। তখন খাবারগুলো হয় কি কমিউনিকেশন দিয়ে ইজিলি পাস করে চলে যায়, বাইরে একটা বড় লুপ কিন্তু পড়ে থাকে। তো এই লুপটাকে আমরা বলি ব্লাইন্ড লুপ, মানে ওই লুপের মধ্যে দিয়ে খাবার যাচ্ছে না, ওখানে ধরো কিছু ইন্টেস্টাইন থেকে সিক্রেশন হচ্ছে, সেগুলো জমা হচ্ছে, আর ওই লুপটা কিন্তু স্ট্যাসিস, ওখানে ফ্লো নাই। তো ফ্লো না থাকলে কী হবে, ফ্লো না থাকলে অর্গানিজম গ্রো করবে। তো অর্গানিজম গ্রো করলে পেশেন্টের কী হবে, আমরা যখন ম্যাল অ্যাবজর্পশন পড়েছিলাম, তো ইন্টেস্টিনের মধ্যে এরকম অর্গানিজম তৈরি হলে সেই অর্গানিজম দিয়ে আলটিমেটলি পেশেন্টের কিন্তু একটা ম্যাল অ্যাবজর্পশনের মতো ফিচার তৈরি করবে, ম্যাল নিউট্রিশন ডেভেলপ করবে, এরকম হতে পারে। আবার মনে করো একটা পেশেন্টের ধরো ট্রানভার্স কোলন আর হচ্ছে স্টমাক অ্যানাটমিক্যালি কিন্তু মোটামুটি কাছাকাছি। তো এখন ধরো ট্রানভার্স কোলনে কারো একটা ক্রনস ডিজিজ হলো, বা স্টমাকেই হলো মনে করো, তো এটা আলসার ডিপ হতে হতে স্টমাক থেকে ট্রানভার্স কোলনে একটা কমিউনিকেশন হয়ে গেল, তখন একটা গ্যাস্ট্রোকোলিক ফিস্টুলা। তাহলে দেখো খাবারগুলো স্টমাক থেকে সরাসরি কোলনে চলে যাচ্ছে, বাইপাসিং দ্য স্মল ইন্টেস্টাইন। তাহলে এর কি ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে? হবে না। তাহলে এই পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে ম্যাল অ্যাবজর্পশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া ডিভাস্টেটিং কিছু কন্ডিশন হলো, যেটা হলো তোমার আসলে ইউরিনারি ব্লাডারের সঙ্গে আইলিয়ামের বা কোলনের কমিউনিকেশন। তো ইউরিনারি ব্লাডার আমরা জানি যেটা স্টেরাইল, তো এখানে যদি কোলোনিক কন্টেন্ট বা আইলিয়াল কন্টেন্ট ঢুকে যায়, তাহলে তো আসলে সিস্টাইটিস ডেভেলপ করবে, এবং এই ইনফেকশান তুমি এই অ্যানাস্টোমোসিস ভালো না করা পর্যন্ত এই ইনফেকশান তুমি কোনোভাবেই ভালো করতে পারবে না। পেশেন্টের রিকারেন্ট ইউটিআই হবে, এরা ইউরিনের সঙ্গে তোমার দেখা যাবে স্টুল পাস করতেছে, বা ইউরিনের সঙ্গে বাতাস যায়, এটাকে একটা টার্ম আছে বলে নিউমাচুরিয়া। তো এটা খুবই একটা ডিভাস্টেটিং কন্ডিশন। আর একটা খারাপ ব্যাপার হলো ফিমেল জেনিটালিয়ার সঙ্গে যদি তোমার বাউলের একটা কমিউনিকেশন হয়ে যায়, তাহলে দ্যাট ইজ ভেরি ডিভাস্টেটিং। এটা তোমার গাইনিতেও পড়বা যে অবস্ট্রাক্টেড লেবারে অনেক সময় হয়, তো সেটা সাধারণত ইউরিনারি ব্লাডারের সঙ্গে জেনিটালিয়ার হয়, কিন্তু এখানে দেখো হচ্ছে কার সঙ্গে, কোলনের সঙ্গে। তো কোলনের সঙ্গে হওয়া তো আসলেই খুবই একটা মানে ফিকুলেন্ট ডিসচার্জ পার ভ্যাজাইনা, ভেরি ডিভাস্টেটিং কন্ডিশন। তো এগুলো কিন্তু সবই কমপ্লিকেশনের মধ্যে পড়ে। এছাড়াও কখনো কখনো হয় কি, এই যে তোমার আলসারেটিভ কলাইটিস বলো, ক্রনস বলো, এরা যখন ইনফ্লামেশন করে, তো মেইনলি ক্রনসের ক্ষেত্রে তারা ইনফ্লামেশন করতে গিয়ে গাটের ওয়ালে যে বিভিন্ন আর্টারি ভেইন আছে, সেগুলো কিন্তু ইনভলভ করতে পারে। তাহলে সেই আর্টারি বা ভেইন থেকে তখন ম্যাসিভ ব্লিডিং হতে পারে পেশেন্টের, তো সেটাও একটা কমপ্লিকেশন। আর ধরো আরেকটা তো আমরা বলেছি একটা, সেটাও একটা কমপ্লিকেশন, সেটা হলো টক্সিক মেগাকোলন কিন্তু লাইফ থ্রেটেনিং, যে পুরা কোলন ইনভলভ হয়ে গেল, তো তখন পুরা কোলনটা ডাইলেটেড, কোনো পেরিস্টালসিস হচ্ছে না, আস্তে আস্তে ডাইলেট করতেছে, তো এখান থেকে কোলনের যত অর্গানিজম থাকে সেখান থেকে সব টক্সিনগুলো আলটিমেটলি ব্লাডে চলে যাচ্ছে। এদের আসলে মানে আমরা যখন ম্যানেজমেন্ট পড়বো তখন পড়বো, কিন্তু এটা যদি ম্যানেজমেন্টের রেসপন্স না করে, এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এটা ইমিডিয়েটলি তুমি যদি কোলেক্টমি না করে ফেলো, তাহলে অনেক সময় পেশেন্টই বাঁচানো যায় না। তাহলে আমাদের মোটামুটি এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজের। এখন আসো আমাদের ইনভেস্টিগেশন আসলে ইনভেস্টিগেশন আমরা কেন করি? ইনভেস্টিগেশন যে কোনো ডিজিজ ইনভেস্টিগেশন করতে গেলে কতগুলো এইম আমাদের হাতে থাকে, আইবিটিতেও ঠিক তাই। আমাদের ইনভেস্টিগেশন করার প্রথম উদ্দেশ্য হচ্ছে আসলে আইবিটি কিনা প্রমাণ করা। তো এটা একটা ব্যাপার, আমরা প্রমাণ করতে চাই আইবিটি কিনা। আমাদের কিছু ডিডি থাকে মাথার মধ্যে, যে ডিডিগুলো এক্সক্লুড করা, এটাও একটা আমাদের উদ্দেশ্য। তারপর উদ্দেশ্য হলো যে এক্সটেন্ট দেখা, কতটুকু হলো, এটা কি রেকটাম ইনভলভমেন্ট, নাকি এটা আরও বেশি, নাকি শুধু স্মল ইন্টেস্টাইন। তাহলে এক্সটেন্ট দেখার জন্য আমাদের ইনভেস্টিগেশন করতে হয়। আর একটা জিনিস করতে হয় হলো পেশেন্টের কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে কিনা, সেটা দেখার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। আর আরও কিছু ইনভেস্টিগেশন লাগে হচ্ছে সিভিয়ারিটি দেখার জন্য। তাহলে মোটামুটি এগুলো হলো আমাদের ইনভেস্টিগেশনের এইম। তাহলে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, ডিডি এক্সক্লুড করতে হবে, এক্সটেন্ট দেখতে হবে, সিভিয়ারিটি দেখতে হবে, কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা কি পরীক্ষা করতে পারি?
এখানে প্রথম যেটা সমস্যা হলো যে তোমার ক্রনস ডিজিজ মোটামুটি ডায়াগনোসিসটা মানে অনেকটা মানে তোমার ফরওয়ার্ড, এটা ক্লিন কাটটা ডায়াগনোসিস। যেমন ধরো একটা পেশেন্টের রিকারেন্ট রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, তার ডায়রিয়া হচ্ছে, আমি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মতো ফিচার ডেভেলপ করছে অনেক দিন ধরে, 3 বছর 4 বছর 5 বছর। এত দিন ধরে যদি কারো রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হয়, তার ওয়েট লস হচ্ছে, লাম্প তৈরি হচ্ছে, অবস্ট্রাকশন ডেভেলপ করতেছে, তখন আমরা কিন্তু খুব ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষা করেই হয়তো ক্রনস ডিজিজ চিন্তা করে ফেলতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে একটা পেশেন্ট যদি ব্লাডি ডায়রিয়া নিয়ে বা পারেটাল ব্লিডিং নিয়ে তোমার কাছে আসে, তো তখন 5 দিন 7 দিন 10 দিনের একটা হিস্ট্রি, একটা পেশেন্ট ব্লাডি ডায়রিয়া নিয়ে আসছে, তখন কিন্তু আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস কোলাইটিস বলার আগে চিন্তা ভাবনা করতে হবে। এটা ডিফিকাল্ট, কারণ এরকম অনেক ডিজিজ আছে যেগুলো তোমার এ ধরনের প্রেজেন্টেশনে আসতে পারে। যদি আমরা একটু ডিডিটা একটু আলাপ করে আসি তাহলে ইনভেস্টিগেশন করার আগে সুবিধা হয়। যেমন ধরো যদি মনে করো কোলন ইনভলভ, সেটা আলসারেটিভ কোলাইটিস হোক বা ক্রনস কোলাইটিস হোক, তাহলে ডিডিতে আমরা কি চিন্তা করতে পারি? কিছু ধরো 2 ভাগে ভাগ করে বলতে পারি আমরা। একটা বলতে পারি আমরা ধরো ইনফেক্টিভ, আর একটা বলতে পারি নন ইনফেক্টিভ। তো ইনফেক্টিভও আবার অনেক ধরনের হতে পারে, তাই না? যেমন ধরো ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, এগুলো দিয়ে হতে পারে। তো ব্যাকটেরিয়াল কমনলি ধরো সালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ইকোলাই, তো এগুলো দিয়ে হতে পারে। অথবা হোমোসেক্সুয়াল পার্সনদের ক্ষেত্রে অনেক সময় গনোকক্কাস, ক্লামাইডিয়া, এগুলো দিয়েও কিন্তু এ ধরনের পারেটাল ব্লিডিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ভাইরাস যেমন ধরো সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, হার্পিস ভাইরাস ইনফেকশন যদি রেকটামে হয় তাহলে কিন্তু পেশেন্ট এভাবে প্রেজেন্ট করতে পারে। প্রোটোজোয়া ডেফিনেটলি ইন্টামে বা হিস্টোলাইটিকা ইনফেকশন হলে এই প্রোটোজোয়াল ইনফেকশনও আমাদের কাছে এরকম কিন্তু আসতে পারে। আর যদি তুমি চিন্তা করো যে নন ইনফেক্টিভ, তাহলে ধরো নন ইনফেক্টিভের মধ্যে টিউবারকুলোসিস, তারপরে মনে করো তোমার হলো কেমিক্যাল কোলাইটিস, মানে কেমোথেরাপি ইনডিউসড কোলাইটিস, রেডিয়েশন কোলাইটিস বা রেডিয়েশন এন্টেরাইটিস বা ইসকেমিক কোলাইটিস, এই ধরনের, অথবা লিম্ফোমা, এই ধরনের ডিজিজগুলো তোমার এরকম ডিডিতে আসতে পারে। টিউবারকুলোসিসটা নন ইনফেক্টিভ না, এটা ইনফেক্টিভের মধ্যে যাবে আসলে। তাহলে এভাবে আমরা কিন্তু ডিডি এগুলো চিন্তা করতে পারি। অনুরূপভাবে যদি কোনো পেশেন্ট ধরো রাইট আইলিয়াক ফোসাতে একটা লাম্প তৈরি করে আমাদের কাছে আসে, ক্রনসের পেশেন্ট, তখন আমাদের রাইট আইলিয়াক ফোসার আদার লাম্পের ডিডি আমাদের চিন্তা করতে হবে, এটা অ্যাপেন্ডিকুলার লাম্প কিনা, এটা তোমার কার্সিনোমা সিকাম কিনা, লিম্ফোমা কিনা, বা টিউব ওভারিয়ান কোনো ম্যাস কিনা। তারপরে ধরো রিকারেন্ট রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস কিনা। এগুলো আমাদের আসলে চিন্তা অনেক সময় রাখতে হয়। অথবা মনে করো রিকারেন্ট পেরিয়াম্বেলিক্যাল পেইন, তো রিকারেন্ট পেরিয়াম্বেলিক্যাল পেইন অনেক সময় মেজেন্টারিক ইসকেমিয়া থেকে হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো ডিডিতে আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, যখন আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করবে আমরা কি করব? ধরো একটা পেশেন্ট আমাদের কাছে ব্লাডি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করলো, তাহলে আমার প্রথম উদ্দেশ্য হলো ইনফেক্টিভ কোনো জিনিস আছে কিনা এটাকে এক্সক্লুড করা। তাহলে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি। তো যদি আমরা এনিমিয়া পেতে পারি, তারপরে ধরো আইবিডিতে এনিমিয়া পেতে পারি, আইবিডিতে ইএসআর বেশি পেতে পারি। আবার ধরো এটা যদি ইনফেক্টিভ হলে ডব্লিউবিসি কাউন্ট বেশি পেতে পারি। কিন্তু আইবিডিতে দেখা যায় যে প্লাটিলেট কাউন্ট অনেক বেশি থাকে, এটা সেন্সিটিভিটি বেশ ভালো, প্রায় দেখা যায় তোমার 60% বা 65% পেশেন্টের আইবিডিতে প্লাটিলেট কাউন্ট বেশি থাকে। কিন্তু ইনফেক্টিভ কোলাইটিসে এরকম প্লাটিলেট কাউন্ট এত বেশি থাকে না। আমরা স্টুল পরীক্ষা করতে পারি, স্টুলের আরএমই করতে পারি, স্টুল কালচার করতে পারি, স্টুলে কোনো প্রোটোজোয়ার ওভা আছে কিনা, স্টুলে কোনো সিস্ট আছে কিনা, এগুলো কিন্তু আমরা স্টুল আরএমই করে, স্টুল কালচার করে এগুলো পরীক্ষা করতে পারি। ইদানিং একটা পরীক্ষা করা হয়, সেটা তোমাদের আইবিএস ক্লাস করানোর সময় বলেছিলাম যে গাটে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে তাহলে আমরা স্টুলে একটা প্রোটিন দেখি, ক্যালপ্রোটেকটিন। তো স্টুলে ক্যালপ্রোটেকটিন যদি আমরা দেখি, এটা তোমার সাধারণত মানে ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফেক্টিভ কন্ডিশনে বাড়ে, এটা অন্যান্য কন্ডিশনে বাড়ে না। কাজেই আমরা একটা স্টুলে ক্যালপ্রোটেকটিন লেভেল করতে পারি। এছাড়া ধরো আদার ইনফ্লামেটরি মার্কার, যেমন ধরো আমরা সিআরপি করতে পারি ব্লাডে। তারপরে আমরা ধরো যদি পেশেন্টের ক্রনিক ডায়রিয়া হয়, তখন তাদের অনেক দিন ধরে চলতেছে, তখন তাদের ডেফিসিয়েন্সি দেখার জন্য আমরা সিরাম অ্যালবুমিন বা আদার যেগুলো পরীক্ষা আমরা ম্যালঅ্যাবজর্পশনে করে আসছি সেগুলো কিন্তু আমরা করতে পারি ডকুমেন্ট করার জন্য তার ম্যালঅ্যাবজর্পশন ডেভেলপ করে গেছে কিনা। আর কি পরীক্ষা করতে পারি? আর হচ্ছে আমরা ধরো একটা প্লেন এক্সরে করতে পারি। কখন প্লেন এক্সরে করতে পারি? প্লেন এক্সরে আমরা যখন পেশেন্টের ধরো মেগাকোলন চিন্তা করব, টক্সিক মেগাকোলন, তখন আমরা প্লেন এক্সরে করে কোলনটা কতটুকু ডিস্টেনশন হয়েছে, ডায়ামিটার কত, এটা দেখতে পারি।
2 নম্বর হচ্ছে কখনো কখনো যদি আমরা পারফোরেশন চিন্তা করি যে তার গাট পারফোরেশন হয়ে গেছে কিনা, তখন আমরা প্লেন এক্স রে করে দেখতে পারি। যদি কোনো পেশেন্ট অবস্ট্রাকশন নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা একটা প্লেন এক্স রে করতে পারি। আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি অ্যাবডোমেনের। আলট্রাসোনোগ্রাম করতে পারি হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাম করে কি পেতে পারি, আমরা মেইনলি ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো অ্যাবসেস ডেভেলপ করে গেছে কিনা সেইটা দেখার জন্য আলট্রাসোনোগ্রাম করতে পারি। আদারওয়াইজ আলট্রাসোনোগ্রামে খুব বেশি কিছু পাওয়া যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মেইন যে পরীক্ষা করি সেটা হলো এন্ডোস্কোপি। তার মানে আমরা ক্যামেরা দিয়ে ইন্টেস্টাইনের ভিতরে দেখব। তো যখন পেশেন্টের প্রোক্টাইটিস থাকে অথবা লিমিটেড কলাইটিস থাকে, তখন আমরা একটা প্রোক্টোস্কোপি সিগময়েডোস্কোপি বা প্রোক্টোসিগময়েডোস্কোপি এটা কিন্তু আমাদের বলে দিতে পারে যে আসলে তার ডিজিজটা কেমন। তাহলে আমরা প্রোক্টোসিগময়েডোস্কোপি করে দেখে ফেলতে পারি যে তার মিউকোসাগুলো কেমন, মিউকোসাতে কী হয়। মিউকোসাতে আলসারেশন হয়, মিউকোসা স্লাপ আউট হয়ে যায়, সাবমিউকোসাল ভেসেল যেগুলো নর্মালি কলোনোস্কোপি করতে গেলে সাবমিউকোসাতে ভেসেল দেখা যায়, এই ভেসেলগুলো থাকে না, অবলিটারেটেড হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে কলোনোস্কোপি করে পেতে পারি। কখনো কখনো আলসার না হলে মিউকোসাটা কেমন গ্র্যানুলার মিউকোসা সেটাও আমরা পেতে পারি। আমরা লুমেনের মধ্যে ব্লাড পেতে পারি। এই যে ফাইন্ডিংগুলো পাবো, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, তার একটা ইনফ্লামেটরি কন্ডিশন হচ্ছে। তো এটা যদি আমি কন্টিনিউয়াস ফ্যাশনে রেকটাম থেকে ইনভলভমেন্ট থাকে, তখন আমরা বলবো আলসারেটিভ কলাইটিস। যদি এটা স্কিপলেশন থাকে, তখন সেটাকে আমরা বলি যে ক্রনস ডিজিজ। তো যদি আসলে যখন আলসারেটিভ কোলাইটিস অ্যাকিউট অ্যাটাক হয় এবং যাদের ম্যাসিভ থাকে তখন বা সিভিয়ার থাকে, তখন সেই সময়টাতে আমরা ফুল কলোনোস্কোপি করতে চাই না, কারণ ফুল কলোনোস্কোপি করতে গেলে গাট পারফোরেশন হয়ে যেতে পারে। আমরা প্রথম দিকে সিগময়েডোস্কোপি করি। যখন পেশেন্ট একটু রেসপন্স করে যায় ট্রিটমেন্টে, তখন ডিজিজের এক্সটেন্ট দেখার জন্য ফুল কলোনোস্কোপি করি। কিন্তু তুমি যদি প্রথমেই চিন্তা করো যে না, এটা আলসারেটিভ কোলাইটিস না, হিস্ট্রি দিয়ে মনে হচ্ছে এটা আইলিয়াম এবং প্রক্সিমাল কোলন ইনভলভ, এটা ক্রনস ডিজিজ, তখন তো আমাদের আইলিয়াম কোলন দেখতে হবে। তখন আমাদেরকে ফুল কলোনোস্কোপি করতে হবে উইথ আইলিওস্কোপি করতে হবে। এছাড়া আমরা স্মল ইন্টেস্টাইন দেখার জন্য অন্যান্য পরীক্ষা আমরা গত ম্যালাদূষণ ক্লাসে পড়েছি বা এমনি বেসিক ক্লাসেও পড়েছি যে আমরা ক্যাপসুল এন্ডোস্কোপি করতে পারি, এন্টারোস্কোপি করতে পারি, কখনো কখনো আমরা বেরিয়ামও করতে পারি, বেরিয়াম ফলোচ্ছ করতে পারি। তো ইদানিং স্মল ইন্টেস্টাইন দেখার জন্য সিটি স্ক্যান, এমআরআইও করা হয়। এটাও আমরা গত তোমার ম্যালাদূষণ ক্লাসে পড়েছি। এটাকে বলে সিটি এন্টারোগ্রাফি বা এমআর এন্টারোগ্রাফি। এগুলো করে আমরা ইন্টেস্টাইনগুলো দেখতে পারি। আরেকটা হলো তোমার এমআরআইয়ের আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটা হলো তোমার পেরিয়ানাল যেগুলো ডিজিজ, পেরিয়ানাল অ্যাবসেস, ফিস্টুলা, ফিশার, এগুলো এমআরআই করে খুব ভালো দেখা যায়। কাজেই এমআরআই আমার পেরিয়ানাল ডিজিজ দেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু আমরা ক্রনসের ক্ষেত্রে বলেছি যে এটা পুরা জিআইটি ইনভলভ করতে পারে, পেশেন্টের সিমটম থাকলে স্পেশালি আমাদের একটা আপার জিআইটি এন্ডোস্কোপিও করতে হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইনভেস্টিগেশন। আসলে আইবিডি তো আসলে অনেক বড় টপিক, আমরা আমার মনে হয় ম্যানেজমেন্টটা আর একটা অন্য ক্লাসে আলাপ করি, তাই না? তাহলে আমাদের আজকে আইবিডির প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, কমপ্লিকেশন এতটুকুই থাক। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করব। এর মধ্যে তোমাদের যদি কোথাও কোশ্চেন থাকে তাহলে সেগুলো আমাকে ইনবক্স করো, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। সবাইকে ভালো থাকার জন্য দোয়া করি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।